আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে। আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন। সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কী ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেটিকে প্রাধান্য দেওয়ার। আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। গ্রামের ঘটনা কার না ভালো লাগে? গ্রামের মাছ ধরার ঘটনা, বিলের ঘটনা, শ্মশানের ঘটনা, যে কোনো ঘটনা আসলে আমাদের মনের মধ্যে দাগ কেটে যায়। এবার আপনাদেরকে একটি গ্রামের ঘটনা শোনাবো। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আলমগীর হোসেন ভাই। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানার আউলিয়ার চর নামক একটি গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবের রিয়াদে রয়েছেন। সেখানে একটি হসপিটালে তিনি কর্মরত রয়েছেন। ঘটনাটির সময়কাল 2003-04 সাল এরকম একটা সময়ে। ওনার বয়স ছিল তখন 10 কি 11 বছর। স্থানীয় একটি প্রাইমারি স্কুলে তিনি ক্লাস 4-এ পড়তেন। ওনার ওই সময়ে মানে ওনাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয় ছিল। ওনার বাবা উনি বছর চুক্তিতে একটি বাড়িতে কাজ করতেন। বছর শেষে 50,000 60,000 টাকা এরকম দিত এক বছর পর। তো এভাবে ওনাদের চলতো আর কি। তো একবার যেটা হয় সেটা হলো যে ওনার খাতা ফুরিয়ে যায়, অঙ্ক খাতা ফুরিয়ে যায়। তো এখন অঙ্ক খাতা তো প্রয়োজন, লেখাপড়া করার জন্য তো এটা আবশ্যিক। তখন ওনার বাবার কাছে উনি যান। তো ওনার বাবা বলে যে আজকে তো এই যে কলা বাগান আছে, কলা বাগানে কাজ আছে। ওনার যে মালিক আর কি, সে মালিকের কলা বাগানে কাজ ছিল। তো বললো যে সন্ধ্যার আগে বা বিকালের দিকে দেবরাজ বাজারে আসিস, সেখান থেকে তোর খাতা কিনে দিব। তো এখন ওই দেবরাজ বাজারটা হচ্ছে টাঙ্গাইল জেলার মধ্যে পড়েছে, টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার মধ্যে সেটা পড়ে। তো ওই ভালুকার ওই আউলিয়ারচর গ্রামটা মানে ওই এমন একটা জায়গায়, মানে ওই সখীপুর উপজেলার বর্ডারে, মানে ময়মনসিংহ জেলা এবং টাঙ্গাইল জেলার বর্ডারে পড়ে আর কি। তো উনি বিকেলবেলা যান। ওইখানে আরেকজনের দোকান আছে, সেটা জাহিদুলের দোকান। সে ওই দোকানে খাতা কলম বিক্রি করে আর কি। তো সেখানে ওনার বাবা আসেন, তার কাজ শেষ করে সেখান থেকে তার খাতাও কিনে দেন, বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসও কিনে দেন এবং মাছ কিনে দেন। তো এই আলমগীর হোসেন ভাইয়ের আম্মা আবার পাঙাশ মাছ খেত না, তিনি শোল মাছ খুব পছন্দ করতেন। আর আলমগীর হোসেন ভাই উনি আবার পাঙাশ মাছ খুব পছন্দ করতেন। তো ওনার বাবা যেটা করেন সেটা হলো একটা পাঙাশ মাছও কিনে দেন, একটা শোল মাছও কিনে দেন। ওনার খাতা সহ আরো কিছু বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিস কিনে ওনাকে বাড়িতে পাঠিয়ে দেন। তো উনি যখন বাড়িতে ফিরছিলেন, ওনার বাড়িতে ফেরার পথে 3টা জায়গা পড়ে। একটা হচ্ছে আউলিয়ারচর বাজার। ওই বাজারে তখনও বিদ্যুৎ আসেনি, জেনারেটরে চলতো। আর ওই বাজারে হাট বসতো হলো শুক্রবার এবং সোমবার। আর সেখান থেকে আরো এগিয়ে একটা ভিটা পড়ে, এটাকে মিলিটারি বাড়ি বলে। ওই মিলিটারি বাড়িতে ওই আর্মিতে চাকরি করতো একজন লোক, তিনি সেখানে জায়গা কিনে বাড়ি করেন। কিন্তু ওই বাড়ি করার পর নাকি ওই বাড়িতে ঢিল পড়তো, বিভিন্ন ধরনের প্যারানরমাল ঘটনা ঘটতো, যার ফলে ওই বাড়ি ভেঙে তারা আবার অন্যত্র চলে গেছেন। ওই ভিটাটা ওরকমই রয়েছে, স্থানীয়ভাবে সেটাকে মিলিটারি বাড়ি বলে। বাড়ি কেন্দ্রিক ঘটনা তিনি আমাদেরকে পাঠাবেন বলেছেন। আর সেখান থেকে আরো একটু এগিয়ে এসে আর একটা বাড়ি পড়ে, এটাকে বলে করিম চৌকিদারের বাড়ি। এই 3টি জায়গা এই কারণে প্রিয় লিসেনার্স বলছি, কারণ মূল ঘটনা শুরু করছি। তো
যার কারণে এই 3টে জায়গা সম্পর্কে আমাদের কিছুটা ধারণা থাকা প্রয়োজন। তো উনি খাতা কিনে ওই আউলিয়ারচর বাজারে চলে আসেন, তখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে জেনারেটরের আলো জ্বলে ওঠে, তখন তো ওই বাজারে মানে বিদ্যুৎ আসেনি, আর ওনার গ্রামে তো আসেই নাই, জেনারেটরে চলতো। তো ওই দিক দিয়ে হাঁটা ধরেন বাড়ির দিকে আসতে। তো ওই যে মিলিটারি বাড়ি যে ভিটাটা, পরিত্যক্ত ভিটাটা রয়েছে ওখানে আসার সাথে সাথে শেয়াল এবং কুকুরের একসাথে ডাক, মানে এক পাশে শেয়াল ডাকলে দূরে কুকুর থাকলে কুকুরও ডেকে ওঠে। তো ওই রকম আর কি, শিয়াল কুকুরের ডাক এতটা প্রচন্ড হয়। উনি এমনিতে ভীতু মানুষ ছিলেন ওই সময়, আর ছোট মানুষ, প্রচন্ড ভয় পান। ভয়ে মানে চিন্তা করছে, আল্লাহ আমার এই জায়গা থেকে তাড়াতাড়ি উদ্ধার করো, বাড়িতে নিয়ে যাও। উনি বাড়ির দিকে যাচ্ছেন আর প্রচন্ড ভয় পাচ্ছেন। তো মিলিটারি বাড়ির এই ভিটাটা এইটা পার হওয়ার পর করিম চৌকিদারের বাড়িতে যাওয়ার একটু আগে একটা বড় কাঁঠাল গাছ রয়েছে। তো উনি দেখতে পান যে সাদা কাপড় পরা একজন বৃদ্ধা মহিলা ওই কাঁঠাল গাছের নিচে বসে আছে। তো উনি ওনার মতো করে হেঁটে চলে যাচ্ছেন আর কি। হঠাৎ করে পাশ থেকে বলে ওঠে যে, কই যাস? তখন আলমগীর হোসেন ভাই বলে, বাসায় যাই। বলে, বাসায় যাবি ভালো কথা, মাছ দিয়ে যা। এ কথা শোনার পরে উনি বলে যে, আমার বাবা এত কষ্ট করে কাজ করে, কষ্ট করে উপার্জন করে, আমার আম্মার জন্য আর আমার জন্য মাছ কিনে দিছে, আমি আপনাকে দেবো কেন? আপনি কি? আপনাকে তো চিনি না। আর মাছ খাওয়ার দরকার থাকলে বাসায় আসেন, রান্না করার পরে খাবেন, সমস্যা কি? সবাই মিলে খাবো। তখন বলে, না, মাছ দিয়ে যা। উনি এই কথাটার উত্তর না দিয়ে উনি ওনার বাড়ির দিকে হাঁটা ধরেন আর কি, যে চাইলেই হইল, মাছ দিয়ে দিব। এরপর পেছন থেকে ডাক দেয়, এই আলমগীর দাঁড়া, মাছ দে। তখন খুব বিরক্ত হয়ে এই আলমগীর হোসেন ভাই উনি পেছন দিকে তাকান। পেছন দিকে তাকিয়ে দেখতে পান ওই সাদা কাপড় পরা মহিলাটি শূন্যের উপরে ভাসছে এবং তার পায়ের নিচে চকচকে ঝকঝকে একটি পিড়ি, এটাকে আমরা ফিরা বলি গ্রামে, কাঠের ফিরাতে অনেকে বসে আর কি মাটির উপরে। তো ওই রকম একটা ফিরা ওনার পায়ের নিচে, সেটাও শূন্যে ভাসছে এবং দেখেই বোঝা যাচ্ছে এটা স্বর্ণ বা কোনো দামি ধাতুতে তৈরি। তখন ওই বুড়ি মহিলাটি আলমগীর হোসেন ভাইকে বলছে, এই আমার পায়ের নিচে এই মূল্যবান এই ফিরাটা দেখেছিস, এটা নিবি, এটা নে, মাছগুলা দিয়ে যা। তখন আলমগীর হোসেন ভাই ছোট মানুষ ছিলেন, কিন্তু উনি এতটুকু বুঝতেন যে কোনটা ভালো কোনটা খারাপ, অন্যের জিনিস নিতে হয় না। তো উনি প্রচন্ড ভয় পেয়েছেন, তারপরেও সে সাহস করে বলে যে, আপনার ফিরা আমি নেব কেন? আপনার ফিরা আমি নিব না। এই কথা বলার পর এমনিতে তো খুব ভয় পেয়েছেন, এখন উনি এই ভয় পেয়ে কোন দিকে দৌড় দেবেন উনি বুঝতে পারছেন না। বাড়ি কোন দিক আর বাজার কোন দিক সেই দিক হারায় ফেলছেন। উনি উল্টা দিকে, ওনার বাড়ি যেদিকে সেদিকে দৌড় না দিয়ে উল্টো দিকে দৌড় দেন, মানে আউলিয়ারচর বাজারের দিকে দৌড় দেন। আউলিয়ারচর বা আউলিয়ার চালা এরকমটা বলেছিলেন আর কি, স্থানীয় যারা তারা হয়তো ভালো বুঝবেন আর কি। তো ওই দিকে দৌড় দেন। ওই দিকে দৌড় দেওয়ার পর কতটুকু পথ এগিয়েছেন ওনার মনে নাই, উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো ওই গ্রামে তো তখনও কারেন্ট আসেনি। তো ওনার এক কাকা আছে, নাম হচ্ছে ফরিদ কাকা। তো ওই ফরিদ কাকা ওই সাদা কালো টেলিভিশনের জন্য ব্যাটারি নিতে আসছিলেন। ওই সময় যে সাদা কালো টেলিভিশনগুলো ব্যাটারিতে চলতো, আপনারা অনেকেই হয়তো বা ছোটবেলায় দেখেছেন, এখন তো সেগুলোর প্রচলন নাই। ওই ব্যাটারি নেওয়ার জন্য উনি যাচ্ছিলেন ওই দেবরাজ বাজারের দিকে সন্ধ্যার পরে। তো ওই করিম চৌকিদারের বাড়ি পার হয়ে মিলিটারি বাড়ির যে ভিটা, ওই ভিটার মধ্যবর্তী জায়গায় এই আলমগীর হোসেন ভাইকে তিনি সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখেন। সবকিছু ঠিক আছে, ওই পাঙাশ মাছও আছে, শোল মাছও আছে, তিনি সবকিছু সহ তাকে ওখান থেকে কাঁধে করে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার প্রায় 4 দিনের মাথায় ওনার জ্ঞান ফিরেছিল। এই 4 দিন উনি অচেতন অবস্থায় ছিলেন, ঝাড়ফুঁক করানো হয়েছে, জ্ঞান ফেরে নেই। 4 দিন পর ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর উনি সব ঘটনা খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে। আর ওই গ্রামে আরেকজন ডাক্তার রয়েছে, ডাক্তার বলতে কবিরাজ আর কি, উনি সবাই তাকে ডাক্তার বলে। ওনার নাম হচ্ছে একেন আলী। ওই একেন আলী ডাক্তার নামে তিনি পরিচিত। তো এই একেন আলী ডাক্তারকে নিয়ে আসা হয়, তিনি তাকে দেখেন, দেখার পরে তাকে ঝাড়ফুঁক করেন।
এবং বলেন যে এই যে মিলিটারি বাড়ির যে ভিটা, এই রাস্তাটাতে 7টা ভয়ানক জিন থাকে। এদের নাম হচ্ছে 7 ভাই মৈশাল। এই 7 ভাই মৈশাল এরা বিভিন্নভাবে মানুষকে ডিস্টার্ব করে এবং বহু বছর আগে থেকেই তারা এখানে আছে। ওই 7 ভাই মৈশালের একটার খপ্পরে পড়ছিল। তো এই 7 জনের মধ্যে কেউ কেউ মহিলা থাকতে পারে, কিন্তু স্থানীয়ভাবে এটাকে 7 ভাই মৈশাল বলা হয়। তো বলে যে ওর ভাগ্য ভালো, ছোট মানুষ, তেমন কোনো ক্ষতি হয়নি, আল্লাহ বাঁচাই দিছে আর কি। তো ঘটনাটা এখানেই শেষ নয় প্রিয় লিসেনার্স। এই ঘটনার কয়েকদিন পর, মানে তখনও কিন্তু এই ভাই আলমগীর হোসেন ভাইয়ের জ্ঞান ফেরে নাই। একদিনকে 2 দিনের মাথায় আর কি এই আলমগীর হোসেন ভাইয়ের আর একটা কাকা আছে, তার নাম হচ্ছে আয়নাল কাকা আর কি। তো উনি পেশায় একজন ভ্যান চালক, উনি ভ্যান চালাতেন। তো উনি ওই বাজার থেকে ওনার বাচ্চা কাচ্চাদের জন্য একটা পলিথিনের মধ্যে জিলাপি কিনে বাড়ির দিকে ফিরছিলেন। তো উনি জিলাপি কিনে বাড়ির দিকে যখন ফিরছেন, তখন ওইটা ভ্যানের পেছনে না রেখে ভ্যানের হ্যান্ডেলের সাথে রেখেছিলেন। তো উনি ভ্যান চালাতে চালাতে সন্ধ্যার দিকে রওনা দিয়েছেন। তো হঠাৎ করে উনি ওই পলিথিনের দিকে খেয়াল করে দেখেন যে ভিতরে জিলাপিগুলো নাই। এখন উনি গরিব মানুষ, এত কষ্ট করে টাকা দিয়ে জিলাপি কিনছেন, জিলাপিগুলো পড়ে গেল। উনি চিন্তা করেন কোথায় পড়লো দেখি তো। তো উনি ভ্যান ঘুরিয়ে সামনের দিকে আগাতে থাকেন। যখন ওই করিম চৌকিদারির বাড়ি পার হয়ে মিলিটারি বাড়ির ভিটার কাছে গেছেন, তখন হঠাৎ করে অন্ধকারের ভেতর থেকে কেউ কথা বলে উঠেছে। বলছে, কিরে আয়নাল, তুই আবার ঘুরে আসলি কেন? তোর ভাতিজাকে তো ছেড়ে দিছি, ক্ষতি টতি তেমন করি নাই, ছোট মানুষ বলে। তুই যখন দেখলি যে ভেতরে পলিথিনের কোনো ছিদ্র নাই, কিন্তু পলিথিনের মধ্যে জিলাপি হাওয়া হয়ে গেছে, তোর তো বোঝা উচিত ছিল যে তুই কোন পথ দিয়ে আসছিস, তুই আবার ঘুরে আসলি কেন? এই কথা শোনার পর ওই আয়নাল কাকা ওই ভ্যান ট্যান ফেলে দিয়ে বাড়ির দিকে ভৌ দৌড়, আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করতে করতে। তারপরে উনি বাড়িতে যান। পরে অবশ্য আরো কয়েকজন লোক নিয়ে এসে ভ্যান ওখান থেকে উদ্ধার করা হয়। তো তখনও কিন্তু এই যে আলমগীর হোসেন ভাইয়ের জ্ঞান ফেরে নাই, জ্ঞান পরে ফিরেছে। তো এই যে 7 ভাই মৈশাল, তারা এই ঘটনার আলমগীর হোসেন ভাইয়ের ঘটনার কয়েকদিনের মাথায় এই আয়নাল কাকাকে যে বলেন যে তোর ভাতিজাকে ছেড়ে দিয়েছি ছোট মানুষ বলে। তো প্রিয় লিসেনার্স, এইরকমের ঘটনা এই মিলিটারি বাড়ির ভিটার আশেপাশে হরহামেশাই ঘটে। আর এটা ঘটায় 7 ভাই মৈশাল নামে কয়েকটা দুষ্টু প্রকৃতির জিন। স্থানীয়ভাবে তারা এই নামে পরিচিত। তো আমাদের আলমগীর হোসেন ভাই এটাও জানিয়েছেন যে ওনার কাছে আরো অনেক ঘটনা আছে, গ্রামকেন্দ্রিক ঘটনা। তো সেই ঘটনাগুলো আমাদের লিসেনারদের উদ্দেশ্যে পাঠাবেন এবং এই ঘটনাগুলো আশা করছি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। তো প্রিয় লিসেনার্স, গ্রামের ঘটনা আসলেই ছোট হোক বড় হোক, কমন হোক বা আনকমন হোক, আমাদের মনের মধ্যে একটা অন্যরকমের শিহরণ সৃষ্টি করে, ভালোও লাগে, মনে হয় আরো শুনি। আর আমার কাছেও গ্রামের ঘটনাগুলো খুবই অন্যরকম লাগে এবং আমি চেষ্টা করি গ্রামের ঘটনাগুলো বেশি সংগ্রহ করার জন্য। শুভকামনা আবারও আমাদের আলমগীর হোসেন ভাইয়ের জন্য। এবং প্রবাস থেকে আরো একজন ঘটনা পাঠিয়েছেন, প্রথম ঘটনা যেটা ছিল, তো রফিকুল ইসলাম ভাই, তো ওনার জন্য শুভকামনা। বিদেশের জীবন আসলে নিঃসন্দেহে অনেক কষ্টের, প্রচন্ড ত্যাগ তিতিক্ষা করে মাস শেষে কিছু টাকা পাওয়া যায়। আমরা বাংলাদেশে বসে চিন্তা করি যে বিদেশে আছে, না জানি কত টাকা উপার্জন করে। প্রিয় লিসেনার্স, বিদেশে যারা আছে তারা যখনই দেশে ফেরে, আমরা তাদের কাছে আসলে অনেক কিছু প্রত্যাশা করি, তাই না? যে আমার জন্য এই গিফট নিয়ে আসবে, এটা আমাকে দিল না কেন? কিন্তু আমরা কি একবারও ভেবেছি বিদেশের ওই কঠিন নিয়ম, কঠিন আবহাওয়ায় একটা মানুষকে কত কষ্ট করতে হয়? বাংলাদেশে গরম পড়েছে, এই গরমে আমাদের নাভিশ্বাস উঠে গেছে। আর এর থেকেও বেশি গরম মধ্যপ্রাচ্যের দেশগুলিতে খুবই কমন। সেই গরমের মধ্যে কাজ করতে হয়, এসির মধ্যে কাজ করার সৌভাগ্য তো সবার হয় না, বাহিরেই কাজ করতে হয়। এই গরম তারা কিভাবে সহ্য করছে? আর প্রিয় লিসেনার্স, এটাও আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো, দুটো বিষয় আমি অনুরোধ করব। এক হচ্ছে
আমাদের প্রবাসে যে ভাইরা রয়েছেন তারা যখন দেশে আমাদেরকে টাকা পাঠান, এই টাকাগুলো আমরা যেন অপচয় না করি। প্রত্যেকটা টাকায় তাদের ঘাম রক্ত মিশে আছে, এটা যেন আমরা ভুলে না যাই। আর আরো একটা ব্যাপার হলো, বিদেশ থেকে যখন আমাদের ভাইরা দেশে ফেরেন, আমরা তাদেরকে প্রথমেই যে প্রশ্নটা করি যে কিরে আবার কবে ফেরত যাবি। আসলে তারা দেশে এসেছেন পরিবারের সাথে সময় কাটাতে। প্রত্যেকটা মানুষ বারবার আমরা বলি কবে ফেরত যাবি, কবে ফেরত যাবি। এমনও তো হতে পারে তিনি আর বিদেশে যেতে চান না, দেশেই থাকতে চান। কিন্তু পরিবারের অনেকের কথা, বন্ধু বান্ধবদের কথা এমন ভাবে আমরা কথা বলি, মনে হচ্ছে যে তিনি আবার গেলেই বা তিনি অনুপস্থিত থাকলেই আমাদের জন্য ভালো। বিদেশ থেকে আসলে আমাদের জন্য গিফট নিয়ে আসবেন, বিদেশে গেলে সেটা একটা টাকার মেশিন, টাকা পাঠাবে, আমরা ভালো থাকবো। কিন্তু তার ভালো থাকা, ভালো লাগার বিষয়গুলো কিন্তু আমরা অনেকাংশেই ভুলে যাই। এই জন্য তারা যখন দেশে আসবেন, তারা কি কষ্টে জীবনযাপন করছেন সেইগুলো আমরা শুনবো। আমরা কেউ না বলি তুই আবার কবে ফেরত যাবি, যতক্ষণ পর্যন্ত তিনি না বলেন। কেউ কিন্তু ইচ্ছা করে বিদেশে থাকে না, বিশেষ করে কাজের জন্য যারা যায় তারা কিন্তু খুব কষ্ট করে সেখানে। এই বিষয়গুলো আমরা হয়তো এখানে থেকে বুঝতে পারি না, কিন্তু যারা যান বা একবার যারা দেখেছেন বা ঘুরে এসেছেন, ওই কষ্টটা নিজের চোখে না দেখলে কোনোভাবেই ফিল করা সম্ভব নয়। এই জন্য এই প্রবাসে থাকা মানুষদের প্রতি সবসময় শ্রদ্ধা, ভালোবাসা আপনাদের ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা সবসময় প্রকাশ করে আসছি, করব ইনশাল্লাহ, ভবিষ্যতেও সেটা অব্যাহত থাকবে। প্রবাসীদের অনেক ঘটনা আমাদের আপনাদের ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলকে সমৃদ্ধ করছে ইনশাল্লাহ ভবিষ্যতেও। এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে, যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার। এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো, সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটি অবশ্যই পড়ে শোনাবো। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।